স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে এখন সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। জামায়াত ইসলামী বলছে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে ডক্টর ইউনূসের। একটি বিশেষ দলের প্রতি অনুরাগও প্রকাশ পেয়েছে। তবে বিএনপির মত ফলপ্রসূ হয়েছে বৈঠক, কাটবে রাজনৈতিক সংকট। অন্যদিকে এই বৈঠক নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এনসিপিও। প্রযুক্তি বাংলাদেশে কথা বলবো তাই বৈঠক পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আজকের আলোচনার বিষয় ইউনূস তারেক ঐক্যমত্য, জামায়াত এনসিপির ভিন্ন মত কেন। আর আলোচনায় আজকে আমার সাথে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং আরও রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। স্বাগত জানাচ্ছি দুজনকেই। আমি দুজনের কাছেই শুনবো, কিন্তু শুরুটা যদি করতে চাই ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনাকে দিয়ে। আমরা আপাত দৃষ্টিতে এতদিন যেটি মনে হয়েছে বা দেখেছি যে এই সরকারের প্রতি ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের জামায়াতের সমর্থন ছিল, মৌন সমর্থন ছিল। এই বৈঠকের পর কি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বা সম্ভাবনা দেখা দিয়েছে, এটি কি বলা যায় বা মনে করা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসির দর্শক শ্রোতা মণ্ডলী এবং সঞ্চালক, আমার শ্রদ্ধেয় সহ আলোচক, প্রথমে আমি বলবো যে বাংলাদেশের যেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা এক সাগর রক্তের পাড়ি দিয়েই আমরা মূলত পেয়েছি, অসংখ্য মানুষের, ছাত্র জনতার আহত হওয়ার মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশের মানুষের যেই দীর্ঘ 15 বছর এখানে যে মানুষের ভোটের অধিকার, বলা যায় সকল অধিকারগুলো এখানে আমাদের ক্ষুণ্ণ হয়েছিল। মানুষের প্রত্যাশার জায়গা কিন্তু এখানে যেটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটি হচ্ছে বিগত দিনে রাষ্ট্র আমাদের এখানে যে কাজটি করবার কথা, অর্থাৎ জনগণের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব সেটি পালন করতে ব্যর্থ হয়েছে এবং ফ্যাসিবাদের উত্থান হয়েছে। সুতরাং তৎপরবর্তী বাংলাদেশে মানুষের আজকের যে বাংলাদেশের জায়গায় আমরা বরাবরে বলেছি যে এখানে কিন্তু সংস্কার হতে হবে এবং সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো সবাই আমরা ঐক্যমত কমিশনে আমাদের মতগুলো দিয়েছি এবং অধিকাংশ জায়গায় বলা যায় আমরা কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। বাংলাদেশের সব মানুষের প্রত্যাশার জায়গা হচ্ছে যে এখানে যে ফ্যাসিবাদের এখানে যেই বিরাট ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, হত্যা, রাহাজানি, গুম, খুন, আয়নাগর, বিভিন্ন যেই তছনছ করে দেয়া হয়েছে, এগুলোর বিচার হতে হবে। এরপরেই মানুষের যে দীর্ঘদিনের যেই প্রত্যাশা সেটি হচ্ছে নির্বাচন। বাংলাদেশ জামায়াত ইসলামী বরাবরই বলে আসছে যে এই কাজগুলো হওয়ার মধ্য দিয়েই নির্বাচনের যেই দৃশ্যমান পরিস্থিতি এটি সরকারকে তৈরি করতে হবে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এই ব্যাপারে তার বক্তব্য খুবই সুস্পষ্ট রেখেছে। সেটি হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছে যদি সংস্কার এবং বিচার কার্যক্রম সম্পূর্ণ অর্থাৎ দৃশ্যমান যদি সম্ভব হয় তাহলে আমরা ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুত। অর্থাৎ আমরা কোনো একটা রেখাকে আমরা টেনে দিতে চাইনি। কেন চাইনি? কারণ আমরা তো সরকার না, আমরা রাজনৈতিক দল। এখানে আরও অনেক রাজনৈতিক দল আছে, স্টেক হোল্ডার আছে। সুতরাং আমরাই যদি কোনো ডেটকে ঘোষণা করে ফেলি তাহলে তো আমরা নির্বাচন কমিশনের দায়িত্বটাই আমরা নিয়ে নিলাম, সেটা হওয়া উচিত নয়। হ্যাঁ, আমাদের দাবি থাকতে পারে। এরপরে যখন দেখা গেল যে না, আজকের যেই কথাটি এসছে যে ফেব্রুয়ারির ইলেকশন, এটি কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে বলেছেন যে আমাদের সামগ্রিক ন্যাচারাল অবস্থা মিলিয়ে নির্বাচনের উপযুক্ত সময় এটি হতে পারে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপির যে দাবি ডিসেম্বরে নির্বাচনের, সেটির ব্যাপারে দেশের মানুষের প্রত্যাশা। আসলে দেখুন, এখানে মানুষের নির্বাচনের ডেটটি কি 2 মাস আগে না পড়ে এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ জায়গাটা তৈরি হয়েছে যে এখানে সংস্কার এবং বিচার হতে হবে এবং আমাদের জুলাই যে সনদ সেটি হতে হবে, যে এর মাধ্যমেই জাতি একটি ঐক্যমতের জায়গায় গিয়ে দাঁড়াতে সক্ষম হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নির্বাচনের তারিখটা বলা হয়েছে সেটি আসলে খুব সুইটেবল টাইমের মধ্যে পড়ে কিনা, সেটা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে একটি বৈঠক হয়েছে, আমরা দেশের কল্যাণে আমরা বরাবরই বলেছি রেসপেক্ট টু ইচ আদার, আমাদের ডায়লগ হতে হবে, আমাদের সমঝোতার রাজনীতিতে আসতে হবে। 53 বছর গোটা জাতি আমাদের এই মাইট ইজ রাইটের
পলিটিক্স হওয়ার কারণে, আমাদের ওয়ান ম্যান শোয়িং পলিটিক্স হওয়ার কারণে, ওয়ান লিডার ওয়ান পার্টি হওয়ার কারণে আমাদের দলগতভাবে রাষ্ট্র অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর এই ব্যাপারে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা আজকে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের পক্ষ থেকে যে অভিমতটা ব্যক্ত করা হয়েছে, সেটি জায়গাটি হচ্ছে যে এখানে নির্বাচনের যে তারিখটি হলো, সেটি কিন্তু প্রথম কথা হচ্ছে বিএনপির প্রত্যাশার জায়গা ছিল ডিসেম্বর, সেটি তো হয় নাই, সেটি হয় নাই। বরং যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে তারা বলছে যে না, এই সব কাজগুলো হয়ে নির্বাচনের জায়গাটি এটি হতে পারে। সেটি ফেব্রুয়ারি তাদের প্রত্যাশা ছিল, সেটি হয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা একটি পার্টির সাথে বৈঠক করার পরে সেটি আরও অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঘোষণা দিলে ভালো হতো কিনা, সবাইকে নিয়ে হতো কিনা, সেই জায়গাটি জামাতের প্রশ্ন। এবং সেই কথাটি আজকে কিন্তু আমরা বলেছি। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার বক্তব্য আমি স্টেটমেন্ট যদি বুঝে থাকি, তিনি বলেছেন তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু এই কাজগুলো এগিয়ে নিয়ে আসতে হবে, দ্রুত গতিতে করতে হবে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে কথাটা কিন্তু ওই রকমই, যে আমাদের যে বিচার সংস্কার এবং জুলাই যে চার্টারটা আমাদের, সেটি হওয়ার মধ্য দিয়ে এই কাজটিকে সম্পন্ন করতে হবে। সুতরাং মাঝখানে এসে লন্ডনে আমাদের দেশের রাজনীতিটা বিদেশ থেকে ঘোষণা কোনো কিছু আসুক, এটা অন্তত আমরা চাই না। আমরা চাই দেশের রাজনীতি দেশের ভিতরেই নিয়ন্ত্রিত হোক এবং অন্যরা কেউ আমাদেরকে ডিকটেট না করুক। বিগত দিনে যেটি আমাদেরকে দিল্লি করেছে, আমাদেরকে আরও কেউ করতে চায়, আমরা সেই জায়গায় যেতে চাই। বরং আমরা মনে করি যে সেখানের এই বৈঠকের পরে এই ঘোষণাটা যদি অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে যে এটা একটা জটিলতা বেঁধেছে, আমরা মনে করি এই কাজগুলোকে এগিয়ে সম্ভব, সেটি বেটার হতে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, নির্বাচনের ডেট কবে হলো আর সেটা নিয়ে আমাদের কনসার্ন না। আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে যে অবশ্যই সংস্কার, বিচার এবং জুলাই সনদের মধ্য দিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিতে হবে, এটাই গোটা জাতির প্রত্যাশা। একদম পরিষ্কার। ইমরান সালেহ প্রিন্স, আমরা ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের কথা শুনলাম এবং তারা দল থেকেও একটি কথা বলেছে যে এই ধরনের যৌথ সংবাদ সম্মেলন করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে একটা আশঙ্কাও তৈরি হয়েছে জনগণের মধ্যে। এই তার কথা এবং এই কথা মিলে ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক আছেন, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে লন্ডনে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আপনি দেখবেন এই বৈঠকটি ঘিরে তারও যখন থেকে বৈঠকের কথাটা আভাস ইঙ্গিতে বাইরে আসলো এবং যখন সিদ্ধান্ত হলো, আমি বলবো শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের গণতান্ত্রিক মহলের চোখ ছিল কিন্তু লন্ডন। কেন ছিল? কারণ বাংলাদেশে গণতন্ত্রের যে রূপান্তর, নির্বাচন এবং এই যে সংস্কার ইত্যাদি নিয়ে যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল এবং একটা সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছিল, সবাই ভাবছিল যে এই মিটিংয়ের মধ্য দিয়ে সেটা নিরসন হবে। কেন অচল অবস্থা? এটা আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল আমরা চাচ্ছিলাম দ্রুত নির্বাচন। এই গণ অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, তখন আমরা কেউই কিন্তু কোনো নির্বাচনের টাইম লাইন বা টাইম ফ্রেম বলি নাই। আমরা রাজনৈতিক দলগুলোর থেকে বিএনপি সর্বপ্রথম বলেছে আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, যেই যৌক্তিক সময়ের মধ্যে সরকার একটি নির্বাচন উপযোগী সংস্কার এবং বিচার এবং দেশকে আওয়ামী লীগ যেভাবে ভেঙে তছনছ করে দিয়ে গেছিল, যে দেশকে একটা লাইন আপ করে নিয়ে তারপর নির্বাচনটা দিক। কারণ আপনারা জানেন যে অন্যান্য সময় তত্ত্বাবধায়ক সরকার একটা সরকারের অবসানের পরে তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছে, কিংবা 90-এর পরেও যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে এসেছিল, সেটারও কিন্তু মেয়াদ ছিল 3 মাস। আমরা কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন চাইনি। কিন্তু সেই সেই যৌক্তিক সময়টা যে একটা তত্ত্বাবধায়ক সরকারের 3টা মেয়াদ পার হয়ে যাওয়া বা 9 মাস পার হয়ে যাবে, এটা আমরা কেউ আশা করিনি। আমরা এরপরে যতবারই আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম, আমরা কিন্তু নির্বাচনের একটা টাইম ফ্রেম চেয়েছিলাম, একটা পথরেখা চেয়েছিলাম, কিন্তু ততবারই কিন্তু সেখানে মানে প্রথম দিকে বলা হয়েছে ডিসেম্বর, তারপর ডিসেম্বর থেকে জুন, এরপরে আর এটা এড়িয়ে যাওয়া হয়েছে। তাতে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমরা শুধু নয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করা হচ্ছিল।
তো যাই হোক, সেই প্রশ্নে আমি আর যেতে চাই না। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই কিছুদিন আগে যখন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, তখন প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সকল মানে কমিশনের প্রধানদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে একটি বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে উপস্থিত 26টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করেছিল প্রধান উপদেষ্টার সামনে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ঈদের আগের দিন ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা টেলিভিশনে জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি কিন্তু অপ্রাসঙ্গিকভাবেই নির্বাচনের প্রসঙ্গটা টেনে নিয়ে আসলেন এবং এনে তিনি বললেন মানে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, যেটা ছিল প্রধান উপদেষ্টার একতরফা ঘোষণা। এখন এই একতরফা ঘোষণা যখন দিল, কারণ এর আগে কিন্তু কয়েকদিন আগে সকল রাজনৈতিক দল ওনার কাছে কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। শুধু একটা রাজনৈতিক দল কোনো 26টার মধ্যে একটা রাজনৈতিক দল কোনো নির্বাচনের কথা বলেনি, দুটি রাজনৈতিক দল তারা বলেছিল অন্য কথা, যে না আগে সংস্কার করতে হবে, মৌলিক সংস্কার। আরেক দল বলছিল হ্যাঁ ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু তখনই আমরা দেখেছিলাম যে জামাতি ইসলামী এবং এনসিপি প্রধান উপদেষ্টার সেই এপ্রিলের যে নির্বাচনের যে ঘোষণা তাকে স্বাগত জানিয়েছিল। অন্য রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিল এবং পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। তখন থেকেই কিন্তু অচল অবস্থার সৃষ্টি হয় এবং দেশ আবার একটা সংকটের মধ্যে যাচ্ছে কিনা জনগণ কিন্তু শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল, একটা উত্তেজনা দেখা দিয়েছিল। এর মধ্যে প্রধান উপদেষ্টার লন্ডন সফর এবং স্বাভাবিকভাবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা জানেন 15 বছরের আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিপীড়িত হয়ে তিনি নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। এখন তার হয়তো দেশে ফিরে আসার সময় হয়েছে, আসবেন। এরকম সময়ে লন্ডনে প্রধান উপদেষ্টার সফর, প্রধান উপদেষ্টার দফতর থেকেই আপনার তারেক রহমানের দফতরের সাথে যোগাযোগ করে, আমরা ঢাকারও আমরা জানতাম না, প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দফতর রয়েছে লন্ডনে, সেখানে যোগাযোগ করে তারা কিন্তু এই বৈঠকের একটা আয়োজন করেন। পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকে সেখানে তার প্রধান উপদেষ্টার অভিপ্রায়ের কথা যখন জানালেন, তখন সকলেই কিন্তু আমাদের সকল সদস্য সর্বসম্মতিক্রমে তাকে আমরা বলেছি আপনার যাওয়া উচিত। এবং আমরা যে সর্বময় ক্ষমতা ওনাকে দেওয়া হয়েছে, আমাদের যে নির্বাচন প্রসঙ্গে, সংস্কার প্রসঙ্গে আমাদের যে প্রস্তাবগুলি দেওয়া আছে, এগুলোকে সংযোজন, বিয়োজন, কাটছাট করা, এটা উনি করতে পারবেন। কিন্তু এখন আমি যেটা আসছে যে জামাতি ইসলামী এই আপনার তারা যে অভিযোগটা করেছেন, অনুরাগের কথা বলেছেন, নিরপেক্ষতা প্রশ্ন, আমি এই জায়গাতে আমি আসছি এখন। হ্যাঁ, তো এই যে আপনার যখন প্রধান উপদেষ্টা বৈঠক করলেন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য, তখন যে আপনার প্রায় 98% রাজনৈতিক দল সেই মিটিংয়ে উপস্থিত, তারা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলো, সেটাকে অবজ্ঞা করে প্রধান উপদেষ্টা যখন আপনার এপ্রিলের নির্বাচন চাইলো, তখন যখন জামাত এবং এনসিপি এটাকে স্বাগত জানালো, তখন কি প্রধান উপদেষ্টা কোনো দলের প্রতি অনুরাগ দেখান নাই? অধিকাংশ রাজনৈতিক দলের প্রতি বিরাগের বহিঃপ্রকাশ ঘটান নাই? এমনকি আপনার ধরেন এই যে আপনার এখন যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ প্রথমার্ধের নির্বাচনের কথা বলা হচ্ছে, এটা তো জামাতে ইসলামী প্রথম বলেছে, জামাতে ইসলামী বলছে। এখন আমাদের সাথে আমি একটা কথা না বললে, একটা লাইন যদি না বলে অসম্পূর্ণ থেকে যাবে। আমি বলছি যে জামাতে ইসলামী এবং এনসিপি তারা তো প্রধান উপদেষ্টা যা করবেন বলবেন সেটাতেই তারা এর আগে বলেছেন যে হ্যাঁ আমাদের ওনার উপর আস্থা আছে। বিরোধটা কোথায় দেখা দিল? বিএনপির সাথে এবং বিএনপির সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর আছে, গণতন্ত্র মঞ্চ, জেএসডি, কিংবা আপনার ধরেন কমিউনিস্ট পার্টি, কিংবা আপনার ধরেন বাসদ, কিংবা আপনার ধরেন এই যে হেফাজত ইসলাম, কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের আমরা কিন্তু এটা মেনে নিতে পারিনি। সেই কারণে বিএনপি যেহেতু ওইটাকে লিড দিচ্ছে, বিএনপি সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু ওই মিটিংয়ে প্রস্তাবটা উত্থাপন করেছে। কিন্তু বিএনপির পক্ষে কোনো কথা কিন্তু বিএনপি বলেনি যে আমার মামলাটা উদ্যোগ করে নাও। দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, বরঞ্চ বিএনপির যে স্ট্যান্ড ছিল ডিসেম্বর, দেশ জাতির বৃহত্তর স্বার্থে ঊর্ধ্বে গিয়ে আমরা সেই স্ট্যান্ড থেকে সরে এসে আমরা কিন্তু জামাতের যে বক্তব্য ছিল আপনার কি বলে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন, সেই বিষয়টি কিন্তু সেখানে আমাদের বক্তব্যের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ। এখন জামাত যে কথাটা বলছে যে উনি যেটা বললেন যে আমাদের দেশের রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হওয়া ঠিক নয়, এটা বিদেশ থেকে নিয়ন্ত্রিত নয়। তারেক রহমান ইচ্ছা করে আপনার বিদেশে নাই,
উনি আওয়ামী দুঃশাসনের নির্যাতন নিপীড়নের শিকার আমি- হয়ে আমি- তিনি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছেন। সেখানে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সেটা কিন্তু বিদেশিদের সাথে বৈঠক নয়, কোনো বিদেশিদের মধ্যস্থতায় সেই বৈঠক হয় নাই। না, সেই তারা বিদেশিদের বৈঠকটিকে স্বাভাবিক হিসেবে দেখছেন, কিন্তু না, আপত্তিটা তুলেছেন আসলে যৌথ, হ্যাঁ শুনেন, যৌথ statement। একটা যৌথ স্টেটমেন্ট, এখানে যখন আপনার আসে, যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়, সকল রাজনৈতিক দল একসাথে বসে, সেখানে কোনো যৌথ ব্রিফিং হয় না। সেখানে আমাদের মতো করে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল ব্রিফিং করে করে চলে যাই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসে আলাদা করে ব্রিফিং চলে। কিন্তু ওইখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্তে ঐক্যমতে এসছে, এবং আমরা মনে করি জামাতের বক্তব্যও কিন্তু একই রকম বক্তব্য, সেখানে তাদের শুধুমাত্র যৌথ বিবৃতির অজুহাত তুলে এটাকে আপনার বিরোধিতা করাটা সঠিক হয়নি, এবং এখানে একটা ছন্দপতন ঘটেছে বলে আমি মনে করি। আমি শুনবো দুজনের কাছ থেকে, বিশেষত ওই যেই কথাটি আপনি বললেন যে একটি নির্বাচনের তারিখের বিষয়ে এক ধরনের সমঝোতা বা ঐকমত্যের দিকে যাওয়া গেছে কিনা, সেই প্রশ্নটি নিয়ে ফিরবো দুজনের কাছে। আপনার কাছে শুনবো, আপনার কাছে শুনবো। একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আবার কথা হবে। প্রযুক্ত বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযুক্ত বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় ইউনূস তারেক ঐকমত্য, জামায়াত এনসিপির ভিন্ন মত কেন। আমি আলোচনা করতে আমার সাথে আজকে রয়েছেন সৈয়দ ইমরান সালিম প্রিন্স এবং ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এর আগের মানে অংশেই বলছিলেন যে কেন আসলে মানে নির্বাচনের তারিখটা আসলে কোনো মুখ্য বিষয় নয়, আগে যেটি মানে প্রায়োরিটি ভিত্তিতে আগে যেগুলো আসলে করতে হবে, সংস্কার বিচার যাই বলি না কেন। এর মধ্যে বৈঠকের বিষয়টিও তিনি ইমরান সালিম প্রিন্স কথা বলেছেন। নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছিলেন, সেটি কেন মানে একদম নির্দিষ্ট করে জানতে চাই যে কোন বিষয়গুলো আপনাদের কাছে অসুবিধাজনক মনে হচ্ছে। এবং আরেকটি বিষয় যে ফেব্রুয়ারির কথা যেহেতু আপনারাও বলেছিলেন আগে, সেই ব্যাপারেই কথা হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে সত্যিকার অর্থেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা সেটি মনে করেন কিনা। কারণ প্রধান উপদেষ্টা একটি কথা বলেছে যে প্রয়োজনীয় প্রস্তুতি নিলে বা নেওয়া গেলে আসলে নির্বাচন হতে পারে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এটি হচ্ছে রাজনৈতিক দল দেশ, আমরা আগে বলেছি দেশের কল্যাণে যে কোনো আলোচনা হতে পারে, ডায়লগ হতে পারে, বরং আমাদের এখানে এই ডায়লগের না হওয়ার কারণেই কিন্তু আমাদের রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়েছে। এখানে লগি বৈঠা থেকে 28 অক্টোবর মানুষ হত্যা থেকে শুরু করে বিগত দিন আওয়ামী লীগ যেগুলো করেছে সে কাজগুলো এখানে হয়েছে। 1-11 তৈরি হয়েছে, সব রাজনৈতিক পলিটিক্যাল পার্টিসগুলো সেখানে লিডারশিপরা সাপারেন্সের মধ্যে পড়েছে। আজকে যে তারেক রহমান সাহেব যে লন্ডনে আছে সেখানেও কিন্তু এই 1-11 সেই বলা যায় সেই নির্যাতনের অথবা মামলা মোকদ্দমা এর মধ্য দিয়ে তিনি দেশের বাইরে চলে যেতে হয়েছে। সুতরাং এখানে আমাদের সমঝোতা, আলোচনা, ডায়লগ এগুলো হতে থাকবে এবং এগুলোই হওয়া উচিত। এবং বাংলাদেশ জামাত ইসলামী এগুলোই বলে আসছে, এই বিপ্লব উত্তর যে আমাদেরকে সহনশীল হতে হবে, উদার হতে হবে, আমাদের ভালোবাসাটা একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, রেসপেক্ট টু ইচ আদার, এগুলো থাকতে হবে। এখানে একটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে তাহলে বিএনপি যে ডিসেম্বর ইলেকশনের কথা বলেছিল এবং হতেই হবে আন্দোলন, তাহলে সেটা থেকে দায়মুক্তির জন্যই কিন্তু এই মিটিং না। আমরা মনে করি, আমরা বরাবরই বলছি যে বিগত 15 বছর এখানে মানুষ ভোট দিতে পারে নাই। সুতরাং আমাদের ভোটের অধিকারটা যত সযত্নে দ্রুত ফিরিয়ে দেওয়া যায় সেটি গুরুত্বপূর্ণ। আর বিএনপির এই মিটিংটা না, বিএনপির 9 মাস তো হলো, এর মধ্যে কি আসলে মিটিংটা কিন্তু কোন সব দলের পক্ষ থেকে হয়নি, এটা ওনাদের পলিটিক্যাল দলগতভাবে ওনারা করেছেন। আর এর আগে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখটি ঘোষণা করেছিলেন সেখানে কিন্তু চরমনায় অন্যান্য অনেক রাজনৈতিক দল সেটাকে কিন্তু বলেছে যে দীর্ঘদিন পর অন্তত আমরা একটা তারিখের আমরা সন্ধান পেলাম, আমাদের অন্তত কিছুটা স্বস্তি আসলে এই কথাগুলো। আমাদের বক্তব্যটা প্রধান উপদেষ্টার যেই তিনি যে অনুরাগের যে কথাটি আমরা বলেছি একটি দলের প্রতি, সেটি হচ্ছে স্টেটমেন্টকে কেন্দ্র করে। আমি আগেই বলেছি যে ইলেকশন কিন্তু এখানে পলিটিক্যাল পার্টিসগুলোর আলোচনার ভিত্তিতে কিন্তু হতে হবে, এবং সেটি আজকে যেটি বলা হচ্ছে সেটিই কিনা সেটিও কিন্তু টাইম বলছে। কিন্তু এই যৌথ স্টেটমেন্টটা আসাটাকে আমরা সেটাকে ওইভাবে আমরা মনে করি ঠিক হয়নি। আর বাকি সব এখন আপনি বলছেন নির্বাচনের পরিবেশ,
আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি মেড দ্য ফ্রেসে গত মাস কয়েকদিন আগেই তিনি যে প্রোগ্রামটি করেছিলেন সেখানে অ্যাম্বাসেডর আছে, তাকে বলা হয়েছে যে আজকে যে ডিসেম্বরের আলোচনার ইলেকশনের কথা বলা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কি এই ডিসেম্বরে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত? তিনি বলেছিলেন এর আগে নয়, বরং এই এখনই যদি ইলেকশন হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ আমাদের সে প্রস্তুতি আছে, আমরা সেই কাজ করার চেষ্টা করছি। এখানে দেখতে হবে যে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু তৈরি হয় নাই। আজকে যে নির্বাচন যারা করবেন, আপনি এখানে দেখেন নির্বাচনে আমরা একটা ডেট নিয়ে আত্মতৃপ্তি ভোগার কোনো কারণ নেই, বরং এখানে যে আমাদের যে যারা শহীদ হয়েছে তারা কি এখানে কি এমপি মন্ত্রী হবে? আমি তো মনে করি না। আমি এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছিলাম, প্রত্যেকের প্রত্যাশার জায়গা ছিল যে বাংলাদেশ এই স্বৈরতন্ত্রের জায়গা থেকে, ফ্যাসিবাদের জায়গা থেকে যেন মুক্তি পায়। সুতরাং সেই জায়গা থেকে আপনি দেখেন চাঁদাবাজি বলেন, লুণ্ঠন বলেন, দখলদারি বলেন, আজকে মানুষ অতীতে যা এই ফ্যাসিবাদী কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ ভোগ করেছে, এখনও কিন্তু সেগুলো অব্যাহত আছে। আমার জেলায় লক্ষ্মীপুরে সেখানে একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা কি তাহলে ওই হেলমেট বাহিনী থেকে কি রড বাহিনীতে যাচ্ছি? আমরা তাহলে কি শুধু একটি ইলেকশন যত দ্রুত হয়ে যাবে সব ব্যাপারে আমার না, দ্রুত আমাকে একটা ইলেকশন দাও, এটা তো আমরা মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম এই জন্য আন্দোলন করে না। কিন্তু বরং আপনি দেখেন আপনাকে কিন্তু একটি দল, রাষ্ট্র, সেটি হোক বিএনপি, সেটি জামাত ইসলামী, সেটি হোয়াটএভার যেই হোক, আপনি কাউকে নেগলেক্টও করতে পারবেন না ইলেকশনের আগ পর্যন্ত। আবার আপনাকে অপেক্ষা করতে হবে পিপল কাকে সাপোর্ট করে। সেই জায়গায় আপনাকে আপনার কমিটমেন্ট, আপনার লিডারশিপ, আপনার মানুষের প্রতি ফেইথ কনভিন্স করা, মানুষকে যে ভালোবাসার জায়গাটা তৈরি করা, সেগুলো যদি আপনি তৈরি না করে শুধু একটা ইলেকশনের মাধ্যমেই আপনি মনে করেন যে না আমাকে ক্ষমতায় যেতে হবে, এটা কখনো হলে আবার সেই ফ্যাসিবাদের একদম। এই জন্যেই আপনি দেখেন এই দলীয়ভাবেও কিন্তু আমরা ফ্যাসিবাদের সময় কিন্তু গুম খুম আয়নাগর দেখেছি, কিন্তু সেগুলো এখন হচ্ছে না। কিন্তু দলীয়ভাবে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু জীবন দিতে হয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। আপনি হয়তো বলবেন আমার দল, আমার কর্মী মারা গেছে, আপনি বলবেন কেন, এটা তো না। বরং আমরা মনে করি সেই সহনশীলতার জায়গা, সেই লেভেল প্লেইং ফিল্ডটা যদি তৈরি করা যায়, এবং আমরা এর সাথে এটাও মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো ওই ব্রিটিশদের তত্ত্ব দেয়া যে আমাদের যে ডিভাইডেড অ্যান্ড রোল, এর ভিত্তিতে আমাদের মধ্যে আবার ডিভিশন তৈরি করে, আমাদের ডিভিশন তৈরি করে আবার ফ্যাসিবাদের উত্থান হোক, এটা আমরা চাই না। বরং আমরা ঐক্য চাই, সমঝোতা চাই, আলোচনা চাই, কিন্তু সেটি দমন, নিপীড়ন এবং ফ্যাসিবাদের। আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো 7 মাসের বিষয়টি আরো আমি শুনবো, যে 7 মাসে সম্ভব কিনা সেই ব্যাপারে আরো আপনার বক্তব্য শুনবো। ইমরান সালেহ প্রিন্স কি বলবেন? জি না, প্রস্তুতির যে সময় দেখুন, আমরা প্রথমেই বলেছি বিএনপির পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক দলও বলেছে, ডে 1 থেকে যদি আমাদের নির্বাচনের সংস্কারের প্রস্তুতি থাকতো, এতদিনে বাংলাদেশে সংস্কার হয়ে যেত, নির্বাচনে হয়ে যেত। বরঞ্চ বিভিন্ন অবাস্তব, আপনার জনসম্পৃক্তহীন এবং অলীক বিষয় বিভিন্ন মানে পরিকল্পিতভাবে সামনে নিয়ে এসে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বাহাস তৈরি করে, একটা ক্যাওয়াস কনফিউশন তৈরি করে জিনিসটাকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া আমরা কিন্তু লক্ষ্য করছিলাম। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, যে তারা জানে যে নির্বাচন যদি দেরিতে হয় তাহলে নতুন দল, তারা একটু দল গোছানোর সুযোগ পাবে, অনেকে নিবন্ধন নাই, নিবন্ধন পাওয়ার পরে হয়তো করবে, এটা হতেই পারে। কিন্তু তারা তাদের সুবিধার জন্য নির্বাচনকে দীর্ঘায়িত করবে, জনগণকে নির্বাচিত শাসনের বাইরে রাখবে, জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে দিবে না, এটা কেউ মেনে নিবে না বা মেনে নিত না। এখন এখানে বলা হচ্ছে যে পুরনো বন্দোবস্ত, চাঁদাবাজি, দখলদারিত্ব, অবশ্যই কেন পুলিশ ধরছে না, কেন বিএনপি তখন ক্ষমতায় নেই, কেন এইটা তো এখন শোনেন, এগুলো কিন্তু অনেক প্রোপাগান্ডা বাহিনী কিন্তু তৈরি করা হয়েছে, যেটাকে এখন বট বাহিনী বলা হয়। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ধরনের বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা অজুহাত দিয়ে তারা কিন্তু এগুলো করছে। আমরা তো সেগুলো আমলে নিয়ে আমরা যখন তদন্ত করতে গিয়েছি, সেগুলো বানোয়াট ভিত্তিহীনও কিন্তু অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, হচ্ছে না যে তা না, হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিয়েছি। এই পর্যন্ত বিএনপি প্রায় তার 1800 নেতাকর্মীর বিরুদ্ধে
ব্যবস্থা নিয়েছে। শুধু তাদেরকে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নয়, পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা তুলে দিয়েছি। এটা কি একটা রাজনৈতিক দলের বড় সংস্কার নয়? না, সেই ব্যবস্থার ফলে কি আসলে মানে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, যেটির কথা এটা আমরা বলছি যে এই যে 5ই আগস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা শুধুমাত্র ক্ষমতার হাতবদল হিসাবে দেখতে চাই না। এটাকে আমরা রাজনৈতিক পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনকে হিসাবে আমরা দেখতে চাই। সেই জন্য কিন্তু সংস্কারের ব্যাপারগুলো আসছে। কিন্তু আজকে সংস্কারের বিষয়গুলো নিয়ে এমনই আপনার আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। একটার পরে একটা বৈঠক হচ্ছে, কেউ সিদ্ধান্ত আসছে না, অথচ এগুলো আরও আগেই সম্ভব। একটু আগে আপনি বললেন নির্বাচনের জন্য 7 মাস কিনা, এইটা যদি যথেষ্ট কিনা, এটা যদি আমরা প্রথম থেকেই আমরা ডে 1 থেকেই যদি আমরা সচেষ্ট থাকতাম, একদিনও যদি 1 ঘন্টা সময় যদি আমরা নষ্ট না করতাম, অনেক আগেই আপনার নির্বাচনের জন্য দেশের প্রশাসন ব্যবস্থাকে প্রস্তুত করে নির্বাচন হয়ে যেত। ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন সেটা সম্ভব ছিল। এমনকি আমরা এক সময় আগামী 5ই আগস্টকেও নির্বাচনে করার জন্য আমরা বলেছিলাম বক্তব্যে, সেটাও কিন্তু সম্ভব ছিল। কিন্তু কেন এই জটিলতা, কেন আপনার এই গত 9 মাসে প্রশাসনকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলা হলো না? তাদের কথা যদি ঠিক হয়, কেন লেভেল প্লেইং ফিল্ড বলতে কী বুঝেন আপনি? লেভেল প্লেইং ফিল্ড আপনি কি তাহলে জামাত এবং এনসিপির পর্যায়ে বিএনপিকে নামিয়ে এনে টুকরো টুকরো করে ছোট ছোট দল করলে কি আপনার বিএনপি করলে কি লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে? লেভেল প্লেইং ফিল্ডটা করতে হবে প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, তত্ত্বাবধায়ক সরকারকে। তো সেখানে তো আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখি না। যখন দেখি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার কোনো রাজনৈতিক দলের নেতারা বসে থাকে, উপদেষ্টাদেরকে ডিকটেট করে এটা করতে হবে সেটা করতে হবে, ডিসিএসপি কিংবা ইউনো ওসির রুমে যে যখন তারা ডিকটেট করে এটা করতে হবে ওইটা করতে হবে, এটা কি লেভেল প্লেইং ফিল্ড? আপনার বিএনপিকে বাদ দিয়ে কি নির্বাচন হবে, রাজনীতি হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে? লেভেল প্লেইং ফিল্ড হতে হবে সকলের সাথে সমমর্যাদার ভিত্তিতে। আরেকটি কথা আসছে যে এখানে বলা হচ্ছে নির্বাচনের ডেট 2 মাসে আগে না পরে, এটা কোনো বিষয় না, এটা বিষয়, এটা অবশ্যই বিষয়। নির্বাচনের আমি আসছি, আমি একটা লাইন যোগ করে নিই। আপনার এপ্রিল মাসে যে ডেটটা দেওয়া হলো, এটা কোনোভাবেই নির্বাচনের উপযোগী সময় নয়। তাহলে রোজার মাসে আপনাকে নির্বাচনী প্রচারণা শুরু করতে হয়। রোজার মাসে এমনি মানুষের একটু ঢিলে ঢালা থাকে, আপনার ঘুম থেকে দেরিতে উঠে, বিকালে ইফতার থাকে, ইফতারের পরে মাগরিবের নামাজ, মাগরিবের পরে তারাবির নামাজ, তারাবির পরে সেহরির প্রস্তুতি। তো মানুষ নির্বাচনী প্রচারণায় কখন যাবে, কখন ক্যান্ডিডেটরা আপনার ঘরে ঘরে যেতে পারবে? বিএনপি তো মসজিদে মসজিদে যে নির্বাচনী প্রচারণা করবে না, বিএনপি তো মানুষের ঘরে ঘরে গিয়ে মসজিদে। আমি শুনবো দুজনের কাছ থেকে। আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে, থাকুন আমার সাথে। প্রযুক্ত বাংলাদেশে আরেকটা বিরতি নিচ্ছে, ফিরছে শীঘ্রই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযুক্ত বাংলাদেশ অনুষ্ঠানে। ইমরান সালি প্রিন্স, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই, যেটি হচ্ছে 7 মাসের কথা যেটি বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম, যদি সম্ভব হয় বা সংস্কার বিচার প্রক্রিয়া সেটি আসলে কীভাবে হবে। এবং প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, আমি যেটা আগের পর্বেই বলছিলাম, যে প্রয়োজনীয় প্রস্তুতি যদি যাওয়া যায় তাহলে হচ্ছে নির্বাচন হতে পারে। প্রথম কথা হলো, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আপনার 10 মাস বা 7 মাসের কোনো প্রয়োজন হয় না। এইটা 2 মাসেই সম্ভব বা তার আগেও সম্ভব। সেখানে আন্তরিকতা লাগে, সেখানে আপনার সিদ্ধান্ত নিব আমি, হ্যাঁ অমুক তারিখের মধ্যে আমি শেষ করবো, সেটা করতে হবে। এইগুলো একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কি বললেন, সংস্কার বা এটা বিষয়। সংস্কারের ব্যাপারে তো আমরা ঐক্যমত্য কমিশনের সাথে বহুবার বসেছি, ঘন্টার পর ঘন্টা বৈঠক করেছি। এটা গতকালকে যে সিদ্ধান্তটা এসছে যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার, মানে যেই সব সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হচ্ছে সেগুলো একটা চার্টারে লিখে সবাই সাইন করে আমরা এটা দিয়ে দেবো, যেটা নির্বাচনের আগে বাস্তবায়ন করা সম্ভব করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। যেটা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে সেটা পরবর্তীতে যারা সরকার আসবে তারা করবে। রাজনৈতিক সমস্যা নাই, কোনো পরিবর্তন সম্ভব কি? অবশ্যই। আপনি কি মনে করেন এখন যেই আমরা করতে চাইছি কি রাজনীতি সংস্কৃতির পরিবর্তন নয়? সবাই সহনশীল হচ্ছে, কথাবার্তা বলছি, রাজনীতি করছি। হ্যাঁ, এর মধ্যেও কিছু কিছু পুরনো বন্দোবস্ত তো চলেই আসতেছে। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, একদিনেই আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, এটা সময় লাগবে এবং সেই সময়টা জন্য সকলকে সহযোগিতা করতে হবে। আর যে জিনিসটার কথা বলা হয়েছে যে এই ফেব্রুয়ারির যে সময়টা, আমরা মনে করি যে রোজার আগেই সেটা সম্ভব।
রোজার আগে নির্বাচনটা যদি হয় এবং তারও আগে যদি সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, যেটা বললাম ঐক্যমত্যের ভিত্তিতে। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমি আজকে যে সংস্কারের কথা চিন্তা করছি 2 বছর পরে এইটারই আবার নতুন করে সংস্কার প্রয়োজন হতে পারে। আপনি কি সব সংস্কার আপনি একদিনে করে ফেলতে পারবেন? এটা পর্যায়ক্রমে করতে হবে। আজকে হুট করে যদি আমি সব কিছু একবারে করে ফেলতে চাই, ডে নাইটে যদি করে ফেলতে চাই, এটা বদহজম হয়ে যাবে। আর একটা বিষয়টা হচ্ছে যে বিচার, অবশ্যই ফ্যাসিস্টদের বিচার হতে হবে। গত 15 বছর আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছি আমরা, নিপীড়িত হয়েছি, গুম হয়েছি, হত্যার শিকার হয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটা ওয়ার্ডের কর্মী পর্যন্ত এই নিপীড়নের শিকার হয়েছে। আমাদের জ্বালা অনেক বড় জ্বালা। সেই কারণে আমাদের অবশ্যই বিচার এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই সরকারের সময় যেটা শুরু হয়েছে, এই সরকারের আমলে যদি বিচার, তো সব শেষ হওয়া সম্ভব না, এর মধ্যে যা হওয়ার হবে বাকিটা আমরা এগিয়ে নিয়ে যাব। বিচার অবশ্যই হবে, এই হত্যার বিচার হবে, একদম পরিষ্কার। গণ অভ্যুত্থানের হত্যার বিচার হবে, গত 15 বছরের হত্যা গুমের বিচার হবে, দুর্নীতির বিচার হবে, এই ভোট চুরির বিচার হবে, এবং তাদের যে অর্থ পাচার এবং এই যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন, সেটারও বিচার হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই। এই ব্যাপারে আমাদেরকে ঐক্যমত্য আমাদের রয়েছে। সে কারণে বলবো, যারা মনে করছেন যে এই ফেব্রুয়ারি দ্রুত নির্বাচন হলে সংস্কার হবে না, বিচার হবে না, এগুলি আসলে তারা সত্য কথা বলছেন না। তারা এগুলো মানে কথা বলে একটা ক্ল্যামোফেক্স তৈরি করে, একটা পরিস্থিতি তৈরি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই কারণেই বলবো, যেটাই হয়েছে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সংস্কার প্রক্রিয়াটা সম্পন্ন করি, বিচারের সহযোগিতা করি, এবং আগামী মিড ফেব্রুয়ারির মধ্যে আমরা যেন একটা অবাধ, সুষ্ঠু এবং আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো এক ধরনের ঐক্যমত্যে পৌঁছাতে পারবে বা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ডক্টর রেজাউল করিম, দৃশ্যমান কোনো সংস্কার বা বিচারের অগ্রগতি আপনারা দেখেছেন কিনা এই 10 মাসে? যেহেতু বারবারই বলা হচ্ছে সংস্কারের কথা, বিচারের কথা, এবং এগুলো শেষ না করে আসলে নির্বাচন হওয়া উচিত কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে, দেখেছেন কি? ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে না, আমরা এই পরবর্তীতে মিটিংয়ের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্যের যেই কমিশনে বারবার আমাদের যে রাজনীতিবিদদের বৈঠক, এটি আমরা অনেক দূর এগুতে সক্ষম হয়েছে। এগুলো যখন চূড়ান্ত স্বাক্ষরের মধ্যে আসবে তখন জাতি দেখতে পাবে যে দীর্ঘদিনের যে প্রত্যাশার জায়গা তার অনেকগুলো হয়তো বাস্তবায়ন হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব যে বিরাট ব্যাপ্তির যে সংস্কার যদি তিনি হাতে নেন, তাহলে কিন্তু তিনি ইলেকশন করতে পারবেন। আমরা বরাবরই বলেছি প্রায়োরিটি ওয়ার্ক হতে হবে। সেটি যারা রাতে ভোট করেছে, তারা দিনের ভোট রাতে করেছে, যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে, এগুলোর বিচার হতে হবে। তিনি মনে করেন, এবং দুর্নীতি, দুঃশাসন জাতির সবচেয়ে বড় সমস্যা। দেখুন, আমি এখানে সংস্কার বলতে আমি প্রথমে বলেছি সংস্কার কিন্তু রাজনীতিবিদদের সবার আগে হতে হবে, কিন্তু সেই সংস্কারের জায়গাটা আপনি একটা ফেথ অ্যান্ড বিলিভ থেকে হতে হবে। সেটি যেটাই হোক, আপনি সেটা যদি করতে না পারেন তাহলে জাতি কিন্তু বরাবরই আমাদের যে 53 বছরের অগোছালো রাজনীতির জাতাকলে গোটা জনগণ পিষ্ট হয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা থেকে যাব। এবং ছাত্র সমাজের এবারে যে প্রত্যাশা, দেখুন ছাত্র সমাজ বলতেই কিন্তু এখন কেউ কেউ বুঝতে চান যে হচ্ছে এনসিপি। না, আমি এটা মনে করি না। তাহলে আমার সন্তান কি? আমাদের তরুণ প্রজন্ম যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন, এখনও কিন্তু দেশের যে অবস্থা, রাজনৈতিক দলগুলো যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এগুলো আমাদের তরুণ প্রজন্ম কিন্তু প্রত্যাশা করছে না। মারামারি, খুন খারাপি, চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলোর হাত থেকে রাজনৈতিক দলগুলোকে তাদের একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। আমি মনে করি এক্স্যাক্টলি, আমি মনে করি অনলি ইমোশন ইউ ক্যান সাস্টেন, আর উইদাউট ইমোশন ইউ ক্যান সাস্টেন। আপনাকে শুধু আবেগ দিয়ে হবে না, বরং আবেগ ছাড়াও হবে না। এই দুটির সমন্বয় আমাদের সবার বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশ, এবং একত্রিত একটা বাংলাদেশ আমরা চাই, যেটি ফ্যাসিবাদ মুক্ত হবে, খুন গুম দুর্নীতি মুক্ত হবে। এবং রাজনীতিবিদদের এবার কমিটমেন্টের জায়গায় আমি আবারও বলি, তরুণ প্রজন্মকে দেয়া উচিত যে আমরা দুঃশাসনের জাতাকলে জনগণকে আমরা পিষ্ট করব না, আর আমরা রাজনীতিবিদরা অন্তত দুর্নীতি করব। একদম পরিষ্কার, সেই জায়গাটাই হতে পারলে আমার মনে হয় জাতীয় ঐক্যবদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ আজকে প্রযত্নে বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।